আসসালামু আলাইকুম। কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি এম.এ. মাজেদ, সহকারী শিক্ষক, কাজী আব্দুল মাজেদ একাডেমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো এবং ঠিকমতো বাড়িতে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু প্রতিফলনের প্রকারভেদ, প্রতিবিম্ব, সৎ অসৎ এবং এদের পার্থক্য, সমতল দর্পণে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব, আর সমতল দর্পণের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, আর পূর্ণবিম্ব দেখতে সমতল দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে অর্ধেক হওয়া প্রয়োজন। এই হলো আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমেই আমরা আলোচনায় যাব এই প্রতিফলনের প্রকারভেদ। নিশ্চয়ই গত পর্বের অর্থাৎ পর্ব 1-এর আলোচনায় তোমরা প্রতিফলন সম্পর্কে সুন্দরভাবে জেনেছ। আজকে প্রতিফলন কত প্রকার এটা নিয়ে আমরা কথা বলবো। প্রতিফলন দুই প্রকার। একটা হলো নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন এটাকে আমরা সুষম প্রতিফলনও বলতে পারি। সুষম প্রতিফলন এটা আমরা বলতে পারি। আরেকটা হলো অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন বা এটাকে আমরা ব্যাপ্ত প্রতিফলনও বলতে পারি। এখন এই নিয়মিত প্রতিফলনটা কী জিনিস নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা। মনে করো একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণে একগুচ্ছ আলোকরশ্মি সমান্তরালভাবে এসে আবার যখন প্রতিফলিত হবে তখন সমান্তরালভাবে যাবে। আসার সময় সমান্তরালভাবে এসে এই প্রতিফল পৃষ্ঠে আপতিত হবে এবং বাধা পেয়ে ফিরে যাওয়ার সময় অর্থাৎ প্রতিফলিত রশ্মি হিসাবে যখন যাবে তখনও সমান্তরালভাবে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয়েছে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন। এটাকে আমরা বলবো সুষম প্রতিফলন। আর একটা আছে অনিয়মিত প্রতিফলন। মনে রাখবা যে অনিয়মিত প্রতিফলন যখন হবে তখন তলটা হবে অমসৃণ, অর্থাৎ প্রতিফল পৃষ্ঠটা সমতল হবে না। সেই ক্ষেত্রে আলোকরশ্মি একগুচ্ছ আলোকরশ্মি যখন আপতিত হবে তখন সমান্তরালভাবে আসবে, কিন্তু যখন সে প্রতিফলিত হবে তখন এলোমেলোভাবে যাবে, অর্থাৎ সমান্তরালভাবে আর থাকবে না। এই যে আলোর ঘটনা, এই ঘটনাকে বলা হয়েছে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। নিশ্চয়ই তোমরা এই প্রতিফলন যে প্রকারভেদ, একটা সুষম প্রতিফলন আর একটা ব্যাপ্ত প্রতিফলন, এটা তোমরা জানতে পারলে। আমরা কিন্তু যখন দর্পণের সংজ্ঞা দিয়েছি তখন এই নিয়মিত প্রতিফলনের কথা উল্লেখ করেছি। যেমন দর্পণের সংজ্ঞা বলা হয়েছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। এখন আমরা আলোচনায় যাব বিম্ব, যাকে আমরা ইংরেজিতে বলবো ইমেজ। বা বাংলায় অপর নাম হলো প্রতিবিম্ব।
এখন ইমেজটা কি জিনিস? ইমেজটা হলো, একটু লক্ষ্য করো, নিশ্চয়ই অবতল দর্পণের কথা তোমাদের মনে আছে। উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, এটা মনে করো প্রধান অক্ষ। আমরা এই প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এনে এইভাবে আমাদের গমন করবে বাধা পেয়ে। আবার আরেকটা রশ্মি এখানে যে বস্তু থাকে, রশ্মিটা এইভাবে এসে ফিরে যাওয়ার সময় এইভাবে ফিরে যাবে। তাহলে এখানে যদি কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্বটা আমরা এখানে দেখতে পাবো। এটা কিন্তু প্রকৃত মিলন ঘটেছে। আরেকটা দেখো, এখানে একটা সমতল দর্পণ আছে, এই দর্পণের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে বা যে কোনো একটা বস্তু আমরা রেখেছি। এখন এটা যদি মানুষ হয় তাহলে এটা হবে পা, মানে এফ দিয়ে প্রকাশ করছে আমি ইংরেজি শব্দ। আর এটা যদি মাথা হয় তাহলে এইচ হবে, মানে হেড। এখন দেখো, এইটা যদি পূর্ণ বিম্ব আমরা দেখতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের পিছনে এর বিম্বের অনুরূপ একটা, এই লক্ষ্যবস্তু অনুরূপ একটা বিম্ব তৈরি হবে। সেটা কিভাবে দেখো, এখান থেকে আলো গিয়ে চোখে যাবে, আবার মাথা থেকে আলো এসে চোখে যাবে। এখন আমরা যদি এটাকেও পিছনে বর্ধিত করি, আবার এটাকেও যদি বর্ধিত করি, ডট ডট দিয়ে দেখানি ভালো, আবার এখানেও যদি পিছনে এটাকে আমরা বর্ধিত করি, এটাও যদি পিছনে বর্ধিত করি, তাহলে এই মাথাটা এখানে দেখা যাবে এইচ ডট, আর এফটা দেখা যাবে এফ ডট এখানে। এখন আমরা যদি যোগ করে দেই তাহলে এই লক্ষ্যবস্তুর একটা বিম্ব এখানে তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, এই একটা বিন্দু নিছি, এখানে একটা বিম্ব হয়েছে, এখানে একটা লক্ষ্যবস্তু নিছি, তার বিম্ব এখানে তৈরি হয়েছে। তাহলে বিম্বটা কি জিনিস? বিম্বটা হলো যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয় বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে আমরা এই প্রথম বিন্দুর বিম্ব বলবো। তাহলে সংজ্ঞাটা হলো যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বলে মনে হয়, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে আমরা বলবো প্রথম বিন্দুর বিম্ব। যেমন এখানে এইচ এফের বিম্বটা হচ্ছে এইচ ডট এফ ডট। এটা ছিল আমাদের বিম্ব। এখন এই বিম্বটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সৎবিম্ব, একটা হলো সৎবিম্ব। একটু লক্ষ্য করো, এই সৎবিম্বের অপর নাম হলো বাস্তব বিম্ব, যাকে আমরা ইংরেজিতে বলবো রিয়েল ইমেজ। আর আরেকটা হলো অসৎ বিম্ব, যাকে আমরা বলতে পারি অবাস্তব বিম্ব। এটা ইংরেজিতে বলে ভার্চুয়াল ইমেজ। তাহলে একটু লক্ষ্য করো যে বিম্বটা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সৎবিম্ব বা বাস্তব বিম্ব বলা হয়, যাকে বলে ইংরেজিতে রিয়েল ইমেজ। আরেকটা হলো অসৎ বিম্ব বা অবাস্তব বিম্ব, যাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। এখন দেখো, এটা কিন্তু একটা অবতল দর্পণ। আর এখানে দেখো, এটা কিন্তু একটা সমতল দর্পণ। এটা ছিল সমতল দর্পণ। এখানে যে বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটা কিন্তু অসৎ বিম্ব। আর এখানে যে বিম্বটা তৈরি হয়েছে, এটা কিন্তু সৎবিম্ব। তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে আলোর প্রকৃত মিলন ঘটেছে, অর্থাৎ কোনো বিন্দু থেকে আলো এসে বাধা পেয়ে
সেই প্রতিফলিত আলো একটা নির্দিষ্ট বিন্দুতে প্রকৃতপক্ষে মিলন ঘটেছে, এই জন্য এটাকে আমরা বলবো সদ্বিম্ব। আর এখানে কিন্তু প্রকৃত মিলন ঘটে নাই, মনে হচ্ছে যে এখান থেকে আলোগুলো যাচ্ছে, এই জন্য এটাকে বলবো আমরা অসদ্বিম্ব। তাহলে আমরা জানলাম যে বিম্বটা কি জিনিস আর বিম্ব কয় প্রকার, একটা হলো সৎ আর একটা হলো গে অসৎ। এখন এদের পার্থক্য, এটা ধরো সদ্বিম্ব, এটা অসদ্বিম্ব। এখন অসদ্বিম্বের প্রথম পয়েন্টটা হলো যে এটা সবসময় কি হয়, এই সদ্বিম্বটা সবসময় হয় হলো গে বাস্তব হয়, এটা প্রকৃত রশ্মির মিলনের ফলে, অর্থাৎ সেটা প্রতিফলিত রশ্মি হোক আর প্রতিসরিত রশ্মি হোক, এটা প্রকৃত মিলনের ফলে এই বিম্বটা তৈরি হয়। আর অসদ্বিম্বটা হলো এটা প্রকৃত মিলনের ফলে তৈরি হয় না, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি এর প্রকৃত মিলনের ফলে তৈরি হয় না। আর সদ্বিম্ব সবসময় সোজা হয়, সদ্বিম্ব সবসময় সোজা, সদ্বিম্ব সবসময় একটু উল্টা হয়, আর অসদ্বিম্ব সবসময় সোজা হয়। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট দিতে পারি, এটা হলো উল্টা আর এটা হলো সোজা। যেমন তোমরা দেখো আয়নায় যখন তোমাদের নিজের চেহারাটা দেখো, তখন নিশ্চয়ই এটা কিন্তু তোমার সোজা বিম্ব দেখা যায়। মাথা উপরের দিকে থাকলে তোমার মাথাটা আয়নার ভিতর উপরেই দেখা যায়, এই জন্য অসদ্বিম্ব সর্বদাই কি হয়, সোজা হয়, আর সদ্বিম্ব সবসময় উল্টা হয়। আর 3 নম্বর পয়েন্টটা হলো যে সদ্বিম্ব, এই সদ্বিম্বটা পর্দায় ফেলানো যায়, আর অসদ্বিম্বটা কখনোই পর্দায় ফেলা যায় না। আর 4 নম্বর পয়েন্ট হলো, যেমন অবতল দর্পণে সাধারণত সদ্বিম্ব হয়, অবতল দর্পণে আবার কোনো কোনো ক্ষেত্রে অসদ্বিম্ব হয়, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই যে অসদ্বিম্ব, এটা সবসময়ই কি করা হয়, এটা হলো পর্দায় কখনো এটা ফেলা যায় না, এটা শুধুমাত্র সদ্বিম্ব আমরা পর্দায় ফেলতে পারি। তাহলে এই ছিল আমাদের এই সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। এখন আমরা যাব যে সমতল দর্পণের লক্ষ্যবস্তু সমতল দর্পণ থেকে যত দূরে থাকে বিম্বটা দর্পণ থেকে তত দূরে তৈরি হয়, এটা আমরা এখন দেখাবো। একটু লক্ষ্য করো, আমরা একটা সমতল দর্পণ নিচ্ছি, এই সমতল দর্পণের সামনে ধরো একটা বিন্দু আছে, এখান থেকে আলোকরশ্মি এসে ধরো এই বিন্দুটা এ, তাহলে বিম্বটা এখানে দেখা যাবে এ ডট, যেহেতু সমতল দর্পণ পিছনেই দেখা যাবে। এখানটা আলো এসে আবার বাধা পেয়ে ফিরে যাবে। এখন আমরা যদি এখানে ডট ডট দিই, তাহলে মনে হবে যে এখান থেকে আলো যাচ্ছে। তারপর আরেকটু চিন্তা করি আমরা, এখান থেকে আরেকটা আলো আসলো, এসে আলোটা এইভাবে বাধা পেয়ে ফিরে যাবে। এখন আমরা যদি পিছনে বাড়িয়ে দেই, আলোটা এভাবে বাধা পেয়ে ফিরে যাবে। পিছন যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে মনে হবে যে এখান থেকে আলোটা যাচ্ছে। এটা হলো আয়না, আয়নাকে আমরা এমএন দ্বারা প্রকাশ করলাম, আর এখানে বিন্দুটা এ ডট, আর এখানে এসে পড়লো ধরো এ, এটাকে আমরা মনে করলাম ই। এখন আমরা দেখাবো যে এম সমান এ ডট এম, এটা আমরা এখন দেখাবো। নিশ্চয়ই তোমরা জানো এখানে যেটা কি করে সম্ভব হবে। দেখো
এইটা আর এইটা কিন্তু আমরা সমান তৈরি করব। এখানে একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে এখানে দেখো। এই ত্রিভুজ থেকে আমরা এই যে এমটা বিন্দু আছে, এই এম বিন্দুটা হবে হলো আমাদের এ ডটের মধ্যবিন্দু। আমরা এখানে একটা অঙ্কন করব। অঙ্কনটা হলো এখানে একটা অভিলম্ব আমরা টানি, ধরি এটা এস। এখন দেখো এটা যদি আপতিত রশ্মি হয় তাহলে এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, আপতন কোণ। আর এটা হলো প্রতিফলিত রশ্মি, এই কোণটা আমাদের হবে লগে আর। এখন দেখো আমরা চিত্র থেকে লিখতে পারি এ ও এস কোণ সমান ই ও এস কোণ সমান আই সমান আর, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখন দেখো আবার এই কোণ আর এই কোণ একান্তর কোণ, এটা যদি আই হয় এটাও আই হয়ে যাবে, অর্থাৎ এম এ ও কোণ সমান এ ও এস কোণ সমান আই কোণ। এটাকে আমরা বলতে পারি একান্তর কোণ। কি জন্য? এই রেখার এই রেখাটা সমান্তরাল, এটা লম্ব, ওটাও লম্বভাবে রশ্মি এসেছে এই জন্য। আচ্ছা, আবার দেখো এই কোণটা আর এই কোণ অনুরূপ কোণ, এটা হলো এস ও ই কোণ সমান এম এ ডট ও কোণ, এরা হলো সমান আর কোণ অনুরূপ কোণ। তাই দেখো আমরা এই কোণ সমান এই কোণ এখন লিখতে পারি। অতএব এম এ ডট ও কোণ, এম এ ডট ও কোণ সমান এম এ ও কোণ, এম এ ও কোণ। আমরা পেয়ে গেলাম এই কোণ সমান এই কোণ। এখন এই কোণ আর এই কোণ হলো প্রত্যেকে 90 ডিগ্রি আমরা জানি। এখন আমরা যদি চিন্তা করি ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ এ ও এ ডট ও এম কোণ, এম ত্রিভুজ, এই দুই ত্রিভুজের ভিতর এখন দেখো এই দুই ত্রিভুজের ভিতরে একটু উপরে লিখি আমরা সুবিধা হবে বোঝার জন্য। এ ডট এম ও ত্রিভুজ এ এম ও। দেখো আমরা দেখাইছি এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এম এ ডট ও কোণ সমান এম এ ও কোণ। এখানে সাইড নোট লিখে দাও, পূর্বে প্রমাণিত। আবার দেখো আমরা লিখতে পারি এ ডট এম ও কোণ সমান এ এম ও কোণ, অর্থাৎ এটা হলো প্রত্যেকে 90 ডিগ্রি কোণ। দুই কোণ দেখালাম, আর একটা বাহু, এবং দেখো এমও সমান এমও, সাধারণ বাহু লিখবা এখানে। তাহলে ত্রিভুজদ্বয় কি হলো? সর্বসম। আমরা জানি কোনো ত্রিভুজের দুই কোণ আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তো সর্বসম হলেই এখানে লিখি ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা লিখতে পারবো এম সমান এ ডট এম, অর্থাৎ এই লক্ষ্যবস্তু এ থেকে
দর্পণের দূরত্ব এম এম, আর এই দর্পণ থেকে বিম্বের দূরত্ব এ ডট এম ইকুয়াল অর্থাৎ সমান। তাহলে আমরা জানলাম যে সমতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু যত দূরে থাকে আর দর্পণের পিছনে তত দূরে বিম্ব তৈরি হয়, এটা আমরা জানলাম। এখন আমরা এটা আলোচনা করব সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য। সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য। আমরা 1 নম্বর বৈশিষ্ট্য দিতে পারি যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান বিম্বের দৈর্ঘ্য। 1 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান বিম্বের দৈর্ঘ্য। 2 নম্বর হলো দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে থাকে বিম্ব দর্পণের পিছনে তত দূরে থাকবে। 3 নম্বর পয়েন্ট হলো সমতল দর্পণে সবসময় অসৎ অর্থাৎ অবাস্তব বিম্ব তৈরি হয়। সবসময় অসৎ বিম্ব ও উল্টা সোজা সবসময় অসৎ বিম্ব ও সোজা হয়। 4 নাম্বার বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। তার অর্থ হলো যে সমতল দর্পণের সামনে তোমরা যদি দাঁড়াও তাহলে ডাইন হাত বাম হাত দেখা যাবে আর বাম হাত ডাইন হাত দেখা যাবে। আয়নার সামনে তোমরা দাঁড়িয়ে দেখতে পারো। তাহলে এই হলো গে সমতল দর্পণের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রথম হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যা হবে ঠিক বিম্বের দৈর্ঘ্যটা তাই হবে। অর্থাৎ যদি 5 ফুট হয় লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য 5 ফুট হবে। 2 নম্বর ছিল যে দর্পণ থেকে লক্ষ্যবস্তু যত দূরে বিম্ব ঠিক তত দূরে। অর্থাৎ দর্পণ থেকে যদি লক্ষ্যবস্তুর দূরত্ব 2 মিটার হয় তাহলে পিছনে বিম্বের দৈর্ঘ্য ওই দর্পণ থেকে 2 মিটার হবে। আর সবসময় কি হবে, এই সমতল দর্পণে অসৎ অর্থাৎ অবাস্তব বিম্ব তৈরি হবে এবং সেটা সোজা হবে। যেমন দেখতে পাচ্ছে এই ছবিতে এর মাথাটা এই আর এর পাটা এই, অর্থাৎ অসৎ বিম্ব কিন্তু সোজা হয়েছে। আর বিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। দর্পণের সামনে দাঁড়াইলে ডাইন হাত বাম হাত হয় আর বাম হাত ডাইন হাত হয়। এই ছিল সমতল দর্পণের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। এবার আমরা যাব তোমরা একটু লক্ষ্য করো। মনে করো তুমি বাজারে গিয়ে একটা আয়না কিংবা দর্পণ তোমার চেহারাটা দেখার জন্য। সেখানে এখন আয়নাটা কত বড় হওয়া দরকার কমপক্ষে। এখন দোকানদার যদি জিজ্ঞেস করে তোমার উচ্চতা কত, তুমি বলবা হয়তো 5 ফুট। তখন দোকানদার বলবে যে আপনাকে কমপক্ষে 2.5 ফুট উচ্চতার আয়না নিতে হবে। যদি বেশি আনা যায় তাও কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে উচ্চতা হবে 2.5 ফুট। অর্থাৎ আমরা যদি আমাদের চেহারাটা কোনো দর্পণে সম্পূর্ণ দেখতে চাই তাহলে
আমাদের ওই দর্পণের উচ্চতা হতে হবে আমাদের দৈর্ঘ্যের কমপক্ষে অর্ধেক। আমাদের দৈর্ঘ্য যদি 6 ফুট হয় তাহলে আয়নার দৈর্ঘ্যটা হবে 3 ফুট কমপক্ষে। এখন 4 ফুট 5 ফুট আনলেও কোনো সমস্যা নেই, পূর্ণ বিম্ব দেখা যাবে। এখন এইটা আমরা একটু প্রুফ করব। দেখো একটা চিত্র আছে এখানে, এটা কিন্তু একটা সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, এটা হলো তোমার মাথা, হেড, আর এটা হলো পা, এফ দিয়ে প্রকাশ করছি আমরা। এখন এই এই তোমার এই বিম্বটা লক্ষ্যবস্তুর বিম্ব দেখতে হলে পুরা এই পাদদেশ থেকে রশি যেতে হবে আর মাথা থেকে যেতে হবে। দেখো পা থেকে একটা রশি গিয়ে তোমার চোখে পড়েছে, আবার মাথা থেকে একটা রশি গিয়ে কিন্তু তোমার চোখে পড়েছে। এখন আমরা এই দুটো রশিকে পিছনে বাড়াইছি, দুটো বিন্দু পেয়েছি। এটা এইচ, এটা হলো এইচ ডট, এটা এফ, এটা হলো এফ ডট। আর এইচ থেকে সোজা একটা রশি এসেছে, বাধা পেয়ে ফিরে গেছে, আমরা পিছনে এটাকে বর্ধিত করেছি। আবার এখান থেকেও একটা রশি সোজা এসে এখানে বাধা পেয়ে, যেহেতু এটা দর্পণ, বাধা পেয়ে আবার ফিরে গেছে, পিছনে আমরা এটাকে বর্ধিত করেছি, এফ ডটে ছেদ করেছে। তাহলে এখানে এইচ এফ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এইচ ডট। এখন এটাকে আমরা ধরলাম এম এন একটা দর্পণ, আর এখানে ধরলাম এটা ছেদ করছে পি বিন্দু, আর এখানের লোকে কিউ বিন্দু। এখন আমরা দেখাবো যে এই যে আয়নার এই পি কিউ অংশটা, এটা হলো এই পুরা লক্ষ্যবস্তুর অর্ধেক। এইটা আমরা দেখাবো। নিশ্চয়ই এটা আমরা জ্যামিতির নিয়মে করব। একটু লক্ষ্য করো, তোমরা চিত্র থেকে দেখো, তোমরা নিশ্চয়ই জ্যামিতি যারা ভালো বোঝো নিশ্চয় বুঝতে পারবে। দেখো এখানে আমরা একটা সূত্র জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখা অংশ উহার তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য অর্ধেক। তা সমান্তরাল কথাটা আমাদের এখানে দরকার নাই, আমরা দেখব যে এটা এর অর্ধেক হবে। যদি এটা মধ্যবিন্দু হয়, এটাও যে মধ্যবিন্দু হয় এই দুটো বাহুর, তাহলে দেখো আবার যদি এটা মধ্যবিন্দু হয় আর এটারও যদি সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা মধ্যবিন্দু। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। আবার লক্ষ্য করো, ত্রিভুজ এইচ ডট পি, এই ত্রিভুজে দেখো এখানে এমটা হলো এইচ ডটের মধ্যবিন্দু। কেন? দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যা বিম্বের দূরত্ব তাই, এই কারণে এমটা হলো এইচ ডটের মধ্যবিন্দু। আর এইটা দর্পণ আর লগে লক্ষ্যবস্তু, এটা কিন্তু সবসময় প্যারালেল অর্থাৎ সমান্তরাল থাকে। তাহলে আমরা বলতে পারবো যে এইচি আর এমপি হলো গে সমান্তরাল। তাহলে একবার দেখালাম যে এমটা হলো এইচ ডটের মধ্যবিন্দু আর এমপি সমান্তরাল এইচি। তাহলে আমরা বলতে পারবো যে নিশ্চয় পিটা হলো এইচ ডট ইর মধ্যবিন্দু, এটা আমরা বলতে পারবো। তার অর্থ কি পেলাম আমরা? যে এইচ ডট ই এর মধ্য বিন্দু পি। একইভাবে দেখানো যায় যে ই এফ ডট অর্থাৎ এফ ডট ই এর মধ্যবিন্দু কিউ আমরা দেখতে পেলাম। তাহলে আমরা জানলাম যে ত্রিভুজ ই এইচ ডট এফ ডট তে এইচ ডট ই বাহুর মধ্যবিন্দু পি এবং এফ ডট ই বাহুর মধ্যবিন্দু কিউ।
তাহলে এই ত্রিভুজের যদি এই বাহুটার মধ্যবিন্দু পি হয় আর এই বাহুটার মধ্যবিন্দু কিউ হয়, তাহলে এই পি কিউটা কী হবে? পি কিউটা নিশ্চয়ই এই তৃতীয় বাহুর কি হবে? পি কিউটা হবে এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। তার মধ্যে অর্ধেকটা প্রয়োজন। তাহলে আমরা এখন লিখতে পারি পি কিউ সমান এইচ ডট এফ ডট বাই হলো গে 2, অর্থাৎ এই অংশটুক এই বিম্বের অর্ধেক। কিন্তু আমরা জানি যে লক্ষ্যবস্তু এই শেপ এর উচ্চতার সমান বিম্ব পিকিউ। তাহলে পিকিউ যদি এইটা হয়, তাহলে আমরা লিখতে পারি এই শেপ সমান এইচ ডট এফ ডট বাই হলো 2, অর্থাৎ এটা যদি এটুকু যদি আয়না হয়, এটা লক্ষ্যবস্তু হয়, তাহলে পরে এই লক্ষ্যবস্তুর অর্ধেক আয়নার দৈর্ঘ্য হতে হবে যদি আমরা এই পূর্ণ বিম্বটা দেখতে চাই। তাহলে আমরা কি জানলাম? যে কোনো সমতল দর্পণে যদি আমাদের পূর্ণ বিম্ব দেখতে চাই, তাহলে ওই সমতল দর্পণের যে দৈর্ঘ্য হবে আয়নার দৈর্ঘ্য সমতল দর্পণ মানে আয়নার দৈর্ঘ্যটা ওই লক্ষ্যবস্তু অর্থাৎ আমাদের দৈর্ঘ্যের অর্ধেক হতে হবে। এই ছিল সমতল দর্পণ নিয়ে একটা গাণিতিক রূপ। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা এই যে উত্তল দর্পণ অবতল দর্পণ আছে এ বিষয়ে আলোচনা রাখব। আজকে এই পর্যন্তই। আবার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।